প্রিয় দর্শক, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এনসিসি ব্যাংক বিজ টাইমে আপনাদের সবাইকে স্বাগত। সাথে রয়েছি আমি ফরিদ আলম। আপনারা জানেন যে গত ৭ জুন সংসদে বাজেট উত্থাপন করা হয়েছে। 2012-13 সালের এই বাজেট নিয়ে দেশ জুড়ে নানা আলোচনা চলছে। অর্থনীতিবিদরা তাদের মতামত জানাচ্ছেন, আমরা সেগুলি শুনছি, দেখছি। আর সে কারণেই আজকের অনুষ্ঠানটিও আমরা আগামী বাজেট নিয়ে সাজিয়েছি, যে বাজেট অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। আজকে বাজেট নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক। স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে বাজেট আমাদের জাতীয় জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে। ফলে বাজেটের গুরুত্ব আর নতুন করে বলার কোনো কিছু নেই। সেই জন্যই বাজেট নিয়ে আমরা কথা বলবো। আপনারা আমাদের সাথেই থাকুন। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে আপনারা তো বাজেটের আগে পরে অনেক বিষয় নিয়ে আপনারা সরব ছিলেন, এখনও রয়েছেন। তো বিশেষ করে আপনারা বাজেট ঘোষণার পরের দিনে আপনারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে 7.2 প্রবৃদ্ধি অর্জনের যে ঘোষণা অর্থমন্ত্রী দিয়েছেন, যে আশা করছেন, সেটা আপনারা বলছেন সেটা হবার সম্ভাবনা খুবই কম। তো এটা কি কি কারণে মনে করছেন? ধন্যবাদ। আমরা গতকাল যে বাজেট উত্তর বিশ্লেষণটি করেছি, সেখানে আমরা অনেকগুলি কথাই বলেছি এবং তার মধ্য থেকে যেটা বেরিয়ে এসেছে যে এইবারের বাজেটের বাস্তবায়ন হবে খুবই চ্যালেঞ্জিং এবং 7.2 যে প্রবৃদ্ধিটা ধরা হয়েছে সেই প্রবৃদ্ধিটা অর্জনও খুবই চ্যালেঞ্জিং এবং সেটা করতে হলে অনেকগুলি ব্যাপার আছে যেগুলোর দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। আমরা যেটা বলেছি যে প্রেক্ষাপটে বাজেটটা দেয়া হয়েছে, যেমন আমরা দেখেছি যে মূল্যস্ফীতি গড়ে এটা 10-এর উপরে আছে এখন, এবং আমরা দেখেছি যে অবমূল্যায়ন হয়েছে, তারপরে আমদানিকৃত মূল্যস্ফীতি ও অবমূল্যায়নের কারণে এসেছে টাকা ডলারের, যদি বিনিময় হার ধরি। আমরা তারপরে এটাও দেখেছি যে চলমান অর্থ বছরে যেটা নাকি 7% ছিল প্রবৃদ্ধির যে প্রাক্কলন করা হয়েছিল, সেটাও 6.3 বলে বিবিএস বলেছে। সেটা হয়তো কিছুটা তারতম্য হতে পারে। বড় ফসলের এখন আমরা জানি যে ভালো হয়েছে, আবার অন্য দিক থেকে আমরা দেখেছি যে মার্চ এপ্রিলে রপ্তানিমুখী শিল্পের মধ্যে নেতিবাচক প্রবৃদ্ধি আমরা দেখেছি। তো সবটা মিলে অর্থনীতি একটা চাপের মধ্যে আছে এবং সেটাকে স্বীকার করেই এই বাজেটটাকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যেটা বলেছি সেটা হলো যে দেখুন, এই 7.2 যে প্রবৃদ্ধিটা প্রাক্কলন করা হচ্ছে, এটার পেছনে তো বেশ কয়েকটি অনুমান করা হয়েছে। বিনিয়োগের কথা যেটা বলছেন, আমি সেটাই আসছিলাম যে আপনি ঠিকই ধরেছেন যে একটা বলা হয়েছে যে বিনিয়োগ 29%-এর মতো জিডিপির সমপরিমাণ হতে হবে এবং সেখানে সরকারি বিনিয়োগও বৃদ্ধি প্রাপ্ত হতে হবে এবং যে বেসরকারি যে বিনিয়োগ আছে সেটাও প্রায় 22-এর উপরে যেতে হবে, 22.5-এর মতো হতে হবে। এখন আমাদের যে বিশ্লেষণ, সেটাতে আমরা যেটা বলতে চেয়েছি সেটা হলো যে এইটা যদি হতে হয় তাহলে 24.5 থেকে 29% আমাদের বিনিয়োগ জিডিপির সমপরিমাণ করতে হয়, তো তাহলে তো প্রায় একটা বড় ধরনের একটা বিনিয়োগ বাড়াতে হবে এবং বিনিয়োগের উৎকর্ষতা তাহলে আরো বৃদ্ধি করতে হবে। তো এরকম একটা অবস্থায় যেখানে নাকি আমরা যে মনিটারি পলিসি যেটা নেওয়া হয়েছে এবং যেটারও একটা ওখানে প্রতিফলন আছে যে আমরা সরকারের ঋণ প্রবাহ এটা 23-এর মধ্যে রাখা হবে, প্রাইভেট সেক্টরের ঋণ প্রবাহ সেটা 16-এর মধ্যে রাখা হবে। এই যে প্রাক্কলনগুলি করা হয়েছে সেটার সাথে যে ধরনের বিনিয়োগ প্রয়োজন অর্থনীতিতে, সেটার সামঞ্জস্যের একটা অভাব আমরা দেখছি। সংবাদ সম্মেলনে আরেকটা কথা বলেছেন যে এটা বাস্তবায়ন হতে পারে, সেটা প্রশাসনকে খুব ম্যাজিক্যাল হতে হবে। মানে কি ধরনের ম্যাজিক্যাল? আপনি কি দুর্নীতি এবং যেটাকে আমরা যোগ্যতার অভাব বলি, এগুলি বলতে চাচ্ছি? আমরা যেটা বলতে চাইছি সেটা হলো যে 7-এর উপরে এবং বিশেষত এরকম একটা প্রেক্ষাপটে যেখানে অর্থনীতি বেশ চাপের মধ্যে আছে, সেখানে যদি 7-এর উপরে যেতে হয় তো তাহলে অনেক সংস্কারের ব্যাপার আছে এবং সেই ক্ষেত্রেই আমরা বলেছি যে এই যে 24.5 থেকে যদি 29-এ আমাদের বিনিয়োগ নিয়ে যেতে হয়, আমাদের যে আরো 20-এর উপরে এনবিআর এর যে ট্যাক্স কালেকশন আমাদের যে প্রবৃদ্ধি করতে হবে এবং সেখানে আমরা প্রতি ইউনিট আমরা কত বিনিয়োগ করলে কত আমাদের জিডিপি গ্রোথ হবে, এটার সেখানেও আমরা যদি পরিবর্তন আনতে চাই, তো সেখানে আমরা বলেছি যে অনেক ধরনের সংস্কারের প্রয়োজন আছে এবং এই বাজেটে কিন্তু একটা আলাদা চ্যাপ্টার এইবার প্রথমবারের মতো মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন যে সংস্কারের উপরে। সেখানে তিনি 351টি সংস্কারের কথা বলেছেন, যার মধ্যে 203টার মতো তারা করেছেন এবং আরো 17টা করা যায়নি
এইসব খতিয়ান আছে। মানে যেই জিনিসগুলোতে এই যে কর বসানো হয়েছে, যেগুলি প্রত্যাহার করা হয়েছে, তো এই অর্থমন্ত্রী যেটা করেছেন সেগুলোর মধ্যে কি ধরনের আপনারা মনে করেছেন যে এটা ঠিক বা ব্যাঠিক হয়েছে? কি মনে সংস্কারেরটা করেন? একটু আমি শেষ করি। সেখানে যে আমরা যদি উন্নয়ন, প্রশাসনকে সুশাসন এবং ইত্যাদির মাধ্যমে যদি আরো এটার উৎকর্ষতা যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে যে বিনিয়োগটা আকর্ষণ করার কথা বলা হচ্ছে, এবং এখানে কিন্তু আমাদের বৈদেশিক সাহায্যেরও ভালো ব্যবহারের কথা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং বিনিয়োগের উৎকর্ষতা বৃদ্ধির কথা মাথায় রাখতে হবে। আমাদের বিদ্যুৎ ইত্যাদি যে টার্গেট করা হয়েছে সেগুলো আমাদের পেতে হবে। সুতরাং সেই জায়গাগুলোতে আমরা যদি দক্ষতা না বাড়াতে পারি সংস্কার ইত্যাদির মাধ্যমে, সেখানে পাবলিক এক্সপেন্ডিচার রিভিউর কথা বলা হচ্ছে, জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন যে সংস্কার সেগুলোর কথা বলা হচ্ছে। সুতরাং সেইটা কিন্তু দরকার। আর কর কাঠামো যেটা আপনি বললেন, সেখানে আমরা যেটা দেখেছি যে এনবিআর এর উপরেই বেশ বড় একটা চাপ দেওয়া হয়েছে, এবং প্রত্যক্ষ করের অংশটা বৃদ্ধির কথা বলা হচ্ছে, যেটা নাকি ঠিক আছে। সেটা আমার মনে হয় যে সেটা আমাদের এনবিআর এর থেকে নিতে হবে, এবং প্রত্যক্ষ কর বৃদ্ধিটার দিকেই আমাদের নজর দিতে হবে। কিন্তু সেইটা এই বছরের 22% গ্রোথের পরে আবার আরো এরকম একটা গ্রোথটাকে যদি ইনশিওর আমাদের করতে হয়, তাহলে অনেকগুলি জায়গায় আমাদেরকে তাহলে পরিবর্তন আনতে হবে। সেটা একটা। এই যে জিনিসপত্রের দাম বাড়ানো কমানো নিয়ে যে জনজীবনে কি প্রভাব পড়তে পারে বলে আপনারা মনে করেন? বিভিন্ন পণ্যের উপরে কর যেরকম আরোপ করা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় কর অবকাশও দেওয়া হয়েছে এবং কর প্রত্যাহারও করা হয়েছে। কিছু কিছু সেক্টরে আমরা দেখেছি যে বিশেষত যে আমদানিকৃত যে পণ্য আছে তার উপরে এসডি বাড়ানো হয়েছে, সাপ্লিমেন্টারি বিভিন্ন যে ডিউটিজ ইত্যাদি বাড়ানো হচ্ছে। তো সেগুলোর তো একটা প্রভাব পড়বে মূল্যের উপরে এবং মূল্যস্ফীতির উপরে। আমরা এগুলি নিয়ে কথা বলবো। আমাদের হাতে ছোট্ট একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটা আমরা দেখে নিব। চলুন আমরা দেখি। রেফ্রিজারেটর ও মোটরসাইকেল আমদানির ওপর আরোপিত 20% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে মোটরসাইকেল এবং ফ্রিজের দাম প্রায় 20% কমতে পারে। সিগারেটের ওপর 10% মূল্য স্ল্যাব বাড়ানো হয়েছে। দেশীয় সিরামিক শিল্পের ওপর 15% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এতে করে বাথটাব, বেসিন, কমোডের দাম কমতে পারে। তবে টাইলসের বিদ্যমান শুল্ক দ্বিগুণ করা হয়েছে। উচ্চবিত্তের পণ্য এয়ার কন্ডিশনারের শুল্ক হার 40% বাড়ানোর প্রস্তাব আছে। এতে বিদেশি এয়ার কন্ডিশনারের দাম বাড়বে। অপরিশোধিত ও পরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর 5% ভ্যাট আর 16% শুল্ক কমানোর প্রস্তাব আছে। কৃষিকে গুরুত্ব দিয়ে এ কাজে ব্যবহৃত যন্ত্রপাতির আমদানির ওপর সব ধরনের ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব আছে। খেজুর ব্যতীত অন্যান্য ফল, জুস ও ফুলের ওপর 15% ভ্যাট আরোপ করা হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর ভ্যাট সম্পূর্ণ তুলে দেওয়ার প্রস্তাবনা আছে বাজেটে। ওষুধ শিল্পের যন্ত্রপাতি আমদানির ওপর বিদ্যমান শুল্ক কমিয়ে মাত্র 3% করা আর 46 উপকরণের ওপর শুল্ক কমানো হয়েছে। 1000 সিসির গাড়ির শুল্ক 30 থেকে বাড়িয়ে 45% করা হয়েছে। তবে গণপরিবহনের যন্ত্রপাতি আমদানির শুল্ক 59 থেকে 38% করা হয়েছে। আর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে পাওয়া সুদের উপর 5% উচ্ছে কর বাড়িয়ে 15% করা হয়েছে। ফলে যারা ব্যাংক থেকে 100 টাকা মুনাফা পেতেন তারা এখন 95 টাকা পাবেন। সিমেন্টের দাম কিছুটা বাড়বে, কারণ আমদানিকৃত ক্লিংকারের ডিউটি বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রসাধনী সামগ্রী আর তৈরি পোশাকের ওপর শুল্ক বাড়ানোর কারণে এসব পণ্যের দাম বাড়বে। স্বস্তিতে নেই মোবাইল ফোন ব্যবহারকারীরাও, কারণ পোস্টপেইড বিল আর প্রিপেইড কার্ডের ওপর 2% উচ্ছে কর আরোপ করা হয়েছে। তো প্রতিবেদনটি দেখলেন। কর কাঠামো যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে যে কিছু কিছু ফাইনাল প্রোডাক্টসের উপরে এসডি এবং কোনো কোনো ক্ষেত্রে যে ইম্পোর্ট ডিউটি এগুলো বৃদ্ধি করা হয়েছে, সেগুলো ভোক্তার উপরেই শেষের বিচারে এসে পড়বে। আবার অন্য দিক থেকে কিছু কিছু র ম্যাটেরিয়ালস ইত্যাদিতে দেখা যাচ্ছে যে ফার্মাসিউটিক্যালস বলেন বা আরো অন্যান্য বেশ কিছু খাত আছে, সেগুলোতে আবার কমানো হয়েছে। সেগুলো আবার উৎপাদন, আবার সেগুলোর খরচ কমিয়ে আমাদের প্রতিযোগিতা সক্ষমতাও সেগুলো বাড়াবে। সামগ্রিকভাবে আমরা একটা বিশ্লেষণ করেছি সিপিডিতে যে 20%-এর মতো এটার ফলে কর বাড়বে। তো আমরা কর যদি বৃদ্ধি করতে চাই তাহলে কিছু কিছু জায়গায় তো আমাদেরকে সম্পদ আহরণ করতে হবে। কিন্তু কথাটা হলো যে আমরা কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি এরকম ভাবে করতে পারছি কিনা যে জনগণের আয় বৃদ্ধির মাধ্যমে এটার ফল যে
মূল্যের উপরে যে চাপ পড়বে সেটা আমরা ধারণ করতে পারবো। সেদিকটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। তো বাজেট পেশের পরে কিন্তু বিজিএমই একটা রিঅ্যাকশন দেখিয়েছে, তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি দেখেছি বিজিএম এর রিঅ্যাকশন। গত বছর আপনার খেয়াল আছে যে 0.25 থেকে এটা 1.5 করার একটা প্রস্তাব ছিল এবং তারপরে এটা 0.6 থেকে 0.7 এ এটা করা হয়েছে রপ্তানিমুখী শিল্পের জন্য। তো এটা আমি মাননীয় অর্থমন্ত্রীরও রিঅ্যাকশন দেখেছি যে অবমূল্যায়নের ফলে তাদের এবার বেশি হয়তো লাভ হয়েছে এবং সেটার ফলে হয়তো তাদের আয় হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সেই জন্য একটা চাপ আছে। আমার মনে হয় যে এটার যেরকম প্রয়োজন আছে এবং এই খাতটার থেকে আরো আমরা তো প্রত্যক্ষ কর ইত্যাদি আরো বেশি আমরা বাড়াতে চাচ্ছি, সেটা যেরকম আছে, আবার অন্য দিক থেকে আবার এখন যেহেতু মার্চ এপ্রিলের দিকে আমরা দেখলাম যে রপ্তানিমুখী খাত বেশ চাপের মধ্যে আছে, প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে গেছে, সেটাও একটা আমার মনে হয় যে বিবেচনায় নেওয়ার ব্যাপার আছে। সুতরাং 0.67 থেকে একবারে 1.5 যাওয়া নাকি আরেকটু এটাকে কম ধরা, শুধু আমরা বলেছি যে এটা আরেকটু কমানোর কথা চিন্তা করা যেতে পারে, যেটা বলা হয়েছে তার থেকে। আরেকটা যেটা সেটা হলো যে ফাইনাল সেটেলমেন্ট যদি এটা উৎসে কর হিসেবে না করে কেউ যদি তার আয় যেভাবে তিনি দিয়ে থাকেন কর, তার উৎপাদন এবং খরচ কত হয়েছে এবং লাভ কত, সেটার উপর সেই রাস্তাটাও কিন্তু খোলা রয়ে গেছে। সুতরাং উৎসে কর যে দিতেই হবে সেটা থেকে কিন্তু অন্যভাবেও এই করটাকে দেয়া যেতে পারে। আমরা যেমন দেখেছি বাজেট ঘোষণার পরের দিন থেকে বাজারে কিন্তু একটা প্রভাব পড়েছে, তো আপনি কি মনে করেন যে সার্বিকভাবে যে বাজেট হয়েছে এটি কোনো মূল্যস্ফীতিটা কি এই অবস্থায় রাখা যাবে নাকি আরো বেড়ে যাবে মনে করেন? মূল্যস্ফীতির ব্যাপারটা দুইভাবে। আমরা জানি যে খাদ্য মূল্যস্ফীতি তো কিছুটা কমা শুরু হয়েছে, যেটা আমরা বড় ফসলের পরে দেখলাম। সেখানে কৃষক কি মূল্য পাচ্ছেন এবং আমরা কম দামে চাল পাচ্ছি, এর মধ্যে একটা কিন্তু বৈপরীত্য কিন্তু রয়ে গেছে এবং সেটাকে আমাদের নিরসন করতে হবে। কারণ কৃষিকে তো আমাদেরকে একটা লাভজনক ভাবে যাতে কৃষকরা করতে পারে সেদিকটাও চিন্তা করতে হবে। কিন্তু মোদ্দা কথা যেটা সেটা হলো যে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমছে এবং এটার ফলে হয়তো সাধারণ মূল্যস্ফীতিও কিছুটা কমে যাবে। কিন্তু এখানে আরেকটা যেটা কথা যে অলরেডি গত 2 বছরের উচ্চ মূল্যস্ফীতির কারণে অলরেডি মূল্যস্তর কিন্তু বেশি উপরে আছে। সুতরাং সেখান থেকে আরো কত বাড়বে, এটা কি 10% হিসাবে বাড়বে না 7% হিসাবে বাড়বে, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু অলরেডি কিন্তু উচ্চ মূল্য স্তরের উপরেই কিন্তু আরো প্রবৃদ্ধিটা হবে। সুতরাং জনগণের ক্রয় ক্ষমতার উপরে এটার কিন্তু একটা চাপ কিন্তু থেকেই যাচ্ছে। তারপরেও আমার মনে হয় যে নির্ভর করবে, এটা এখন একটা মনস্তাত্ত্বিক দিক আছে যে কিছু কিছু ট্যাক্স বসেছে ওগুলোর মূল্য বাড়বে, কিন্তু আমরা যদি সারা বছর যদি দেখি তো তাহলে আমরা কর্মসংস্থান করে ভালো বিনিয়োগ করে আমাদের উৎপাদনশীলতা বাড়িয়ে আমরা জনগণকে আরো বেশি আয় করার সুযোগ করে দিতে পারছি কিনা, সেটা যদি করা যায় তাহলে এই চাপটা। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিন্তু আমরা যদি এপ্রিল পয়েন্ট টু পয়েন্ট দেখি তাহলে এটা কিন্তু 13%-এর উপরে ছিল এবং সেটা কিন্তু কমে কিন্তু খুব শ্লথ গতিতে। খাদ্য মূল্যস্ফীতিটা অনেক সময় ভালো ফসল হলে আপনার সেটা অনেক সময় দ্রুত কমে। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে চাপটা থেকে যাবে। আরেকটা হলো যে যদি বিদ্যুৎ ইত্যাদির যদি মূল্য সমন্বয় করা হয়, যেটা নাকি করতে হবে যদি মূল্য আরো বাড়ে, তো তাহলে সেটারও একটা কিন্তু চাপ থেকে যাবে অর্থনীতিতে। তো সার্বিকভাবে কি মনে করেন যে বাজেটটা আসলে আমরা সবসময় বলি যে এটা গরিব মারার বাজেট, এটা ধনীদের বাজেট, সার্বিকভাবে আপনাদের গবেষণায় বা আপনাদের কি মনে হচ্ছে যে বাজেটটা কিরকম হয়েছে? হ্যাঁ, অনেকে এইভাবে বলেন, কিন্তু আমরা কিন্তু সিপিডি থেকে কখনো এইভাবে কিন্তু বলি না। কারণ একটা বাজেট আপনার সম্পদ আহরণ করতে হবে, সেটা বিনিয়োগ করতে হবে। যদি আপনি আহরণ করতে চান সেখানে কর আরোপ করতে হবে। আপনি বিনিয়োগ যদি করতে চান তাহলে বিনিয়োগ যারা করছেন প্রাইভেট সেক্টরের বিনিয়োগটাকে আনার একটা ব্যাপার আছে, সরকারি বিনিয়োগের একটা ব্যাপার আছে, বৈদেশিক যে সাহায্য সেটার ভালো ব্যবহার করার ব্যাপার আছে। সুতরাং সামগ্রিকভাবে দেখতে হবে যে এই বাজেটটার ফলে আমাদের যে প্রবৃদ্ধি, উচ্চ প্রবৃদ্ধিতে আমরা যেতে চাচ্ছি, আমরা যে কর্মসংস্থান যে করতে চাচ্ছি, আমাদের যে খাদ্য নিরাপত্তা যেটা আমরা সুনিশ্চিত করতে চাচ্ছি, ভর্তুকির কথা ধরেন যে ভর্তুকি আমাদের এবার তো 30,000 কোটি টাকার মতো ভর্তুকি লাগবে। এখন এই বাজেটে 34,500 কোটি টাকার ভর্তুকির কথা বলা হচ্ছে যে এটা লাগবে। তা এখন 10,000 কোটি টাকা বলা হয়েছিল যে এই নতুন বাজেটে আসবে আগের বছরের ভর্তুকি, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। সুতরাং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উপরে নির্ভর করবে যে এটার ফলাফলটা কি হবে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, ফিরবো কিছুক্ষণ পরে, আমাদের সাথে থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনি তো বাজেটের অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছিলাম, তো একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সেটা হলো যে স্বাধীনতার পর থেকে বাজেটে এই পর্যন্ত প্রায় 16 বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। তো এই যে কালো টাকা সাদা করার যে সুযোগ, এই সুযোগের কারণে কি যারা বৈধ এবং যারা ভালো করদাতা, মানে তাদের মনে কি কোনো হতাশার সৃষ্টি হবে না? তারা কি এটা মনে করবে না যে তাহলে আমরা কেন দিচ্ছি? হ্যাঁ, আমরা কিন্তু সবসময় এটা বলে আসছিলাম, এবং এবারও বাজেট যখন আলোচনা হচ্ছিল বাজেটের আগে, তখন আমরা বলেছি যে এটা দেওয়াটা ঠিক হবে না। আপনি দেখুন, গত বছর যখন দেয়া হলো, তখন বন্ড বিক্রি করলে, সেটা ক্রয় করলে, সেটা থেকে এই টাকাটা ইনভেস্ট করার একটা সুযোগ দেওয়ার কথা বলা ছিল, এবং শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করা হয় তাহলে এই সুযোগটা দেওয়ার কথা ছিল। আমরা এখন পর্যন্ত জানি না যে সেখানে এটার কোনো সুবিধা কেউ নিয়েছেন কিনা। তো দেখুন, কেউ সুবিধা নিল না, কিন্তু আমরা এরকম একটা সুযোগ দিলাম। তো এর ফলে আপনি যেটা বলছিলেন যে যারা বৈধ উপায়ে দেন, এবং যদি পরপর যদি এগুলো যদি দেয়া হয়, তাহলে এটা কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং কেউই এটাতে আসবেন না। এবং এইবার যদিও বলা হয়েছে যে প্রযোজ্য করের সাথে আরো 10%, আমার মনে হয় না যে মাননীয় অর্থমন্ত্রী খুব নিজেও এটাতে স্বস্তিতে ছিলেন। আপনি দেখবেন যে বাজেট বক্তৃতায় কিন্তু এটার উল্লেখ নেই, কিন্তু ডকুমেন্টের মধ্যে আছে। হ্যাঁ, সুতরাং এটা